বিশ্ববাসীর উৎকণ্ঠার অবসান। মাত্র ৮ দিনের জন্য গিয়েছিলেন যে মহাকাশ অভিযানে, সেই অভিযান শেষ হলো ৯ মাস পর। নিরাপদে পৃথিবীতে ফিরলেন সুনিতা উইলিয়ামসরা। নিখুঁত অবতরণ করলো ড্রাগন ক্যাপসুল। পাশাপাশি 3টে ছবি দেখতে পাচ্ছেন, একেবারে সেই মহেন্দ্রক্ষণ যখন বায়ুমণ্ডলে প্রথম দেখা যায় ড্রাগন ক্যাপসুল যে একেবারে মহাকাশ থেকে ফিরছে। তারপর সেই নির্ধারিত সময় ৩:২৭ ভারতীয় সময়, ঘড়ির কাঁটা মিলিয়ে কিন্তু সফল অবতরণ হলো, একেবারে স্লো ল্যান্ডিং হলো, এবং যেখানে কোনো রকম কোনো সমস্যা হলো না। নীল আকাশ, তার সঙ্গে একেবারে শান্ত জলরাশি, ঠিক আটলান্টিক মহাসাগরের ওপর যেমনটা পরিকল্পনা হয়েছিল ঠিক সেভাবেই ল্যান্ডিং হলো। To Earth, we are awaiting the drogue deploys. This view coming from the WB-57 high altitude plane. 400 meters. This is a gorgeous bluebird day here that we have for the splashdown of Crew 9. It's incredible to think that the Dragon capsule just minutes ago was going over 17,000 miles per hour, and now gently coasting to a soft splashdown. 200. Copy, 200 meters. Brace for splashdown. As you can see there on your screen, continuing to monitor progress of the Dragon spacecraft. And we're going to stand by for splashdown, located in the Gulf of America, off the coast of Tallahassee, Florida. And splashdown. Crew 9 back on Earth. প্রবল উচ্ছ্বাস, এবং সেই মুহূর্ত যখন একেবারে মাটি ছিল পৃথিবীর, একেবারে আটলান্টিক মহাসাগরে একেবারে অবতরণ হলো সফলভাবে, এবং তারপর হাত নাড়তে নাড়তে বেরিয়ে এলেন 4 জন নভশ্চর। সুনিতা উইলিয়ামস, তাঁকেও কিন্তু একেবারে সফলভাবে বের করে আনলেন। এখানে যারা ক্রু মেম্বার ছিলেন তারা একেবারে শুইয়ে তাদেরকে ঠিক যেভাবে শারীরিক পরীক্ষা নিরীক্ষা করা প্রয়োজন রয়েছে, এখন আপাতত কিছুদিন তাদের কন্টিনিউয়াস মনিটরিংয়ে থাকতে হবে। শারীরিক একাধিক চ্যালেঞ্জের মুখোমুখি তারা হতে চলেছেন দীর্ঘ ৯ মাস। একেবারে প্রতিকূল একটা পরিবেশে ছিলেন, মাধ্যাকর্ষণ যেখানে শূন্য, সেই মহাশূন্যে তারা ছিলেন, এবং সেখান থেকে তারা পৃথিবীতে ফিরলেন। এবার কিন্তু একেবারে নতুন একটা শারীরিক মানসিক চ্যালেঞ্জের মুখোমুখি এই মহাকাশচারীরা। আমি দেবীপ্রসাদ বাবুর কাছে এই জায়গায় যাবো। দেবীপ্রসাদ বাবু, একদিকে একটা মহাকাশ গবেষণা যেখানে কোটি কোটি ডলার, কোটি কোটি টাকার ব্যাপার, একটা বিশাল বাজেট, একটা রকেট সায়েন্স, একটা ভয়ঙ্কর ভাবনা চিন্তা, তার পাশাপাশি যখন এই মহাকাশচারীদের সফলভাবে পৃথিবীতে ফেরত আনা যায়, এটাও তো একটা বিরাট সাফল্য। গবেষণা এটাও তো একটা অংশ। মনে রাখতে হবে যে বিজ্ঞান এবং প্রযুক্তির উন্নতির জন্য নতুন নতুন পরীক্ষা নিরীক্ষা বিভিন্ন ক্ষেত্রে করা হচ্ছে, আরও করা হবে। কিন্তু যত দিন যাচ্ছে এটা মনে রাখতে হচ্ছে যে সমস্ত মানুষ তারা ওই পরীক্ষা নিরীক্ষার সঙ্গে যুক্ত, তারা যাতে সুস্থ থাকেন, তারা যাতে সুস্থভাবে পরবর্তীকালে সুন্দরভাবে বেঁচে থাকতে পারেন। এই যে প্রাধান্য দেওয়া, যে মানুষের জীবনের মূল্য সেটার অপরিসীম, এই ব্যাপারটাকে মাথায় রাখার জন্যই কিন্তু এই যে দেখছেন যে গত 2 সপ্তাহ ধরে সুনিতা উইলিয়ামসকে ফিরিয়ে আনার প্রচেষ্টার যে ঘটনা সমস্ত মানুষের কাছে, পৃথিবীবাসীর কাছে পৌঁছে গেছে। তার কারণটা হচ্ছে তার প্রয়োগ, মানে প্রচেষ্টা, প্রস্তুতি এমন একটা পর্যায়ে চলে গেছিল যে সমস্ত মানুষ কিন্তু ধীরে ধীরে এর সম্পর্কে শুধু যে অবগত হয়েছেন না, আকর্ষিত হয়েছেন, এবং মানে তাদের উৎকণ্ঠা, উদ্বেগ এবং উৎসাহ, এই 3টেই কিন্তু প্রত্যেকের মধ্যে কাজ করেছে। এটাই কিন্তু বিজ্ঞান এবং প্রযুক্তির একটা বিশাল দিক এগিয়ে চলার। কেননা আপনি যেটা বলছিলেন যে আগামী 3-4 মাস সময় বলে দেবে, কি অসম্ভব ধরনের পরীক্ষার মধ্যে দিয়ে তাদেরকে যেতে হবে সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমরকে বিশেষ করে। মানে তাদের শারীরিক যেমন সার্বিকভাবে একটা পরীক্ষা হবে, নিউরোলজিক্যাল অ্যাসেসমেন্ট, রেস্টিং অ্যান্ড অ্যাম্বুলেটরি ইসিজি, স্থির অবস্থা, ছোট অবস্থায় ইসিজি, চোখের পরীক্ষা তো হবেই, স্কিন, চামড়া, কেন চামড়া না অত্যন্ত পাতলা হয়ে যায়, সেই জন্য যখন নামা হয় বলে বেবি ফিট, বাচ্চাদের চামড়া যেমন একেবারে পাতলা সেরকম পাতলা হয়ে যায়, সে তার পুরুত্ব এবং ঘনত্ব কিভাবে বাড়ছে সেটা দেখা।
আর রক্ত পরীক্ষা তো আছেই, তার সঙ্গে অন্য সমস্ত পরীক্ষা হবে। আর অর্থোস্ট্যাটিক টলারেন্স, এটা হচ্ছে আমরা বলছিলাম যে কেন দাঁড়িয়ে নামলেন না, তার কারণ হাড় মুড়মুড়ে হয়ে গেছে। প্রতি 2-3 দিন অন্তর অন্তর পরীক্ষা করে দেখা হবে যে হাড়ের ঘনত্ব কতটা বাড়ছে এবং তিনি সহজভাবে কতটা সোজাভাবে দাঁড়াতে পারছেন বা পা ফেলতে পারছেন। এটাকে অর্থোস্ট্যাটিক অ্যাসেসমেন্ট বা টলারেন্স টেস্ট বলা হয়। সুতরাং অনেক কিছু পরীক্ষার মধ্যে এই সমস্ত পরীক্ষাগুলো এর মধ্যেই শুরু হয়ে গেছে। আমি এখানে আপনাকে একটু বিরত করব। আপনি যেটা বলছেন যে মহাকাশ থেকে এরা যখন পৃথিবীতে ফিরে এলেন এই ধরনের মেডিকেল ট্রিটমেন্টের মধ্যে দিয়ে তাদেরকে যেতে হবে। যখন তারা গিয়েছিলেন, দেখুন পৃথিবী থেকে যখন তারা ওখানে গিয়েছিলেন তখনও তো নিশ্চয়ই শারীরিক এই চেঞ্জেসগুলো হয়েছিল, সেটাকে কিভাবে কমব্যাট করা গিয়েছিল? হ্যাঁ, পৃথিবীর প্রথম যখন তারা পাড়ি দিয়েছিলেন তখন তারা মোটামুটি ভূপৃষ্ঠে থাকা সাধারণ মানুষদের মতোই তাদের শারীরিক ক্রিয়া হচ্ছিল বা মানসিকভাবে তারা প্রস্তুতি ছিলেন। কিন্তু এনে মনে রাখতে হবে এদের যে কত বছরের যে ট্রেনিং, তাতে শরীরের যে অবস্থা। সুনিতা উইলিয়ামস তিনি আগে ইউএস নেভিতে ছিলেন, ইউএস এয়ারফোর্সে তারপরে এসেছিলেন, 7 রকমের যুদ্ধ মানে এয়ারপ্লেন ফাইটার চালাতে পারেন, তারপরে নাসাতে জয়েন করেছেন। সুতরাং তার যে শারীরিক যে টোনিং আপ বা এক্সারসাইজের যে রেজিম, সেটা এমনই ছিল যে এই দক্ষতার সঙ্গে এই কাজ করতে পারেন। কিন্তু তারপরে তারা যখন গেলেন সেখানে তো বোন ডেন্সিটি লস হচ্ছে, অনেক কিছু গন্ডগোল হচ্ছে। তখন কিন্তু নাসার বিজ্ঞানীরা, যে সমস্ত ডাক্তার আছেন, তারা প্রত্যেকটি নভশ্চরের জন্য তাদের শরীর, শারীরিক গঠন, ওজন এবং তাদের ওই মানে ইতিহাস, শারীরিক ইতিহাস যেটা বলে, সেটাকে দেখে প্রত্যেকের জন্য আলাদা আলাদা করে কি কি এক্সারসাইজ করতে হবে, কি কি ধরনের খাবার খেতে হবে, এটা ঠিক করে দিতেন। বিশেষ করে সুনিতা উইলিয়ামসের আমরা অনেকে মাঝে শুনছিলাম মাসখানেক আগে মুখটা যেন চেপটে যাচ্ছে। মুখটা চেপটে যাওয়ার কারণ হচ্ছে ব্রেনে, মস্তিষ্কে ফ্লুইড বেশি চলে যাওয়ায়, রক্ত বেশি চলে যাওয়ায় চুপসে যায় মুখ। সেটা খুব ক্ষতিকারক এটা নয়, কিন্তু এই ঘটনাটা ঘটে। তার জন্য মনে রাখতে হবে অন অ্যান অ্যাভারেজ গড়ে 2 ঘন্টা তারা প্রত্যেকে জিমে কাটাতেন। কেননা ওই ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে যদি থাকার জায়গাটা দেখেন, প্রায় 3600 স্কোয়ার ফিট, মানে বেশ বড় সড়ো অ্যাপার্টমেন্ট বিল্ডিং, মানে একটা অ্যাপার্টমেন্টের মতো। তাতে 6টা কামরা আছে যেখানে শোয়ার জন্য 6 জন, আর 1 জন পাহারায় থাকবেন বা তিনি মেনটেন করে চলবেন কন্টিনিউয়াসলি। আর সেখানে একটা জিম রয়েছে, 2টো টয়লেট বা বাথরুম রয়েছে, অনেক কিছু জিনিস তাদের গুছিয়ে রাখা আছে যাতে তারা সুষ্ঠুভাবে যতটা পারা যায় নিজেদের শরীরকে সক্ষম রেখে তারা ওখানে সময় অতিবাহিত করতে পারে।